তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টারে কোষে দেখি 4-এর বাকি অঙ্কগুলো করব। যারা এর আগের পার্টটি দেখোনি, এর আগের পার্টটি দেখে নিও, এই চ্যানেলেই আছে। আজ আমরা 10 দাগ থেকে শুরু করব। 9 দাগ পর্যন্ত আগের পার্টি করা আছে, এখন থেকে 10 দাগ থেকে শুরু করব। 10 দাগে কী বলছি, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করতে হবে। তাহলে কি করছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করে ফেলছে। 50% কমাচ্ছে মানে কি করছে, অর্ধেক করে ফেলছে। তাহলে নতুন যে ঘনকটা তৈরি হবে সেই ঘনক আর আগে যে মূল ঘনকটা ছিল সেই ঘনকের আয়তনের অনুপাত আমাদেরকে বের করতে হবে। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি না, তাহলে ধরে নেব, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে আয়তন কত হবে সেটা বের করে রাখি। এটাই তো মূল ঘনক, তাহলে ঘনকের আয়তন কি হবে, আয়তন হবে a কিউব একক, বাহুকে কিউব করলে পেয়ে যাই। এখন কি করছে, ঘন একক, এটা লিখতে ভুলে যেও না, আমি ভুল করেছি যদিও। ঘনকের বাহু দৈর্ঘ্যকে 50% কমিয়ে দেওয়া হচ্ছে। তো নতুন ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে, অর্ধেক হবে। তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য 50% কমালে নতুন ঘনকের দৈর্ঘ্য কত হবে। এখন ঘনকের বাহু দৈর্ঘ্য 50% কমালে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে অর্ধেক হয়ে যাবে। অর্ধেক কমালে অর্ধেক হয়ে যাবে, সেটা কি হবে, a/2 একক। তাহলে নতুন ঘনকের আয়তন কি হবে, বাহুকে কিউব করব, ঘন একক, তাহলে এটা a একক বাই টু কিউব হবে, মানে a কিউব বাই 2 কিউব। a কিউবই থাকবে, 2 কিউব করলে কত আসে 8 আসে। তাহলে আগে আমরা মূল ঘনকের আয়তন কত পেয়েছিলাম, a কিউব, আর নতুন ঘনকের আয়তন কত পেয়েছি, a কিউব বাই 8। এই যে মূল ঘনক আর নতুন ঘনক, এই ঘনক দুটোর আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে কি হবে, অর্থাৎ মূল ঘনক ও পরিবর্তিত যে ঘনক মানে নতুন ঘনকটা, ঘনকের আয়তনের অনুপাত কি হবে, প্রথমটা কি ছিল, a কিউব, আর দ্বিতীয়টা কত পেয়েছি, a কিউব বাই 8। এটাকে তো আমরা এরকম লিখতে পারি, a কিউব বাই 8 কি হবে, a কিউব গুণ 8 বাই a কিউব হবে। a কিউব কেটে গেল, কি থাকছে, 8/1 থাকছে। তাহলে 8/1টাকে কি লেখা যায়, 8:1। এটাই উত্তর। 11 দাগ দেখো, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে কি 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তা হিসাব করতে বলেছে। তাহলে যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1, এটাকে ধরে নিতে পারি 3x 2x x, তাই তো। তাহলে 11 কি দেওয়া আছে, একটি সমকোণী চৌপলাকার, আচ্ছা আমি বাক্সের ধরে নিলাম, অত কিছু লিখছি না। বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত কি দেওয়া আছে,
3:2:1 দেওয়া আছে। তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নিতে পারি, দৈর্ঘ্য 3x, তাহলে ধরি বাক্সের দৈর্ঘ্য সমান সমান 2x সেমি। প্রস্থ কি হবে? প্রস্থ সমান, আচ্ছা 3x, সরি ওটা 3x হবে, 2x নয়। প্রস্থ হচ্ছে 2x সেমি এবং উচ্চতা কি হবে? উচ্চতা x সেমি। তাহলে বাক্সের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। তাহলে বাক্সের আয়তনটা কি করে বের করতে হবে? সমকোণী চৌপলাকার বাক্সের আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে বাক্সের আয়তন সমান হবে 3x গুণ 2x গুণ x সেমি কিউব। ওকে, গুণ করলে হচ্ছে 6x কিউব। তাহলে বাক্সের আয়তন পেয়ে গেলাম। এবার এই বাক্সের আয়তনটা দেখো দেওয়া আছে, সেটা কত? 384 ঘন সেমি। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? এই 6x কিউব সেটাই হচ্ছে 384। 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 6 36, থাকছে কত? 4 4 24, বা এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে 64। 64টাকে কি লেখা যায়? 4 কিউব লেখা যায়। তাহলে সূচকগুলো সমান হলে নিধানটা সমান হয়। এক্স কত বেরোলো? 4। তাহলে বাক্সের দৈর্ঘ্য কত হবে? বাক্সের দৈর্ঘ্য হবে 3 গুণ 4 সেমি, অর্থাৎ 12 সেমি। প্রস্থ হবে 2 গুণ 4 সেমি, 8 সেমি। এবং উচ্চতা কি পাচ্ছি? উচ্চতা সমান পাচ্ছি 4 সেমি। তাহলে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পেয়ে গেলাম। আমাকে বের করতে কি বলেছে? বের করতে বলেছে যে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? আমরা কি করেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, এত বর্গ একক। তাহলে মানগুলো বসিয়ে দিয়ে এবার দৈর্ঘ্য কত আছে? 12, প্রস্থ কত আছে? 8, প্রস্থ কত আছে? 8, উচ্চতা বসিয়ে দিই, মানগুলো বসিয়ে দিই, তারপর সমাধান করি। এত বর্গ সেমি, এত বর্গ সেমি। 96, 32 and 48। 9 3 120, 120 160, 168 70 176। কত হচ্ছে? 176কে 2 দিয়ে গুণ করে 6 2 12, 2 হাতে 1, এটাই উত্তর। 12 দাগে কি আছে দেখো। একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে, আর খালি বাক্সটির ওজন দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। তাহলে চায়ের কি দেওয়া আছে? চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তার মানে যতটা স্থান জুড়ে চা পাতা আছে সেইটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার থেকে যদি আমরা আয়তন বের করি তাহলে সেটা কি পাবো? চায়ের মোট আয়তন। ওই মোট আয়তন চায়ের ওজনটা কি করে পাবো? এই চা ভর্তি বাক্সের ওজন থেকে
খালি বাক্সের ওজন যদি বিয়োগ করা হয় তাহলে শুধু চায়ের ওজনটা পেয়ে গেলাম, তাহলে চায়ের মোট আয়তন পেয়ে গেলাম, আবার চায়ের ওজনও পেয়ে গেলাম। সেখান থেকে 1 ঘনডেসিমিটার চায়ের ওজন আমরা বের করে নিতে পারবো। তাহলে কি করবে, প্রথমে দেখো চায়ের বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ভেতরের দিকের আয়তনটা বের করে নিই। চায়ের বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার। ওকে, প্রস্থ কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 6। তাহলে 12 দাগে কি আছে, একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, চা ভর্তি বাক্স ওজন দেওয়া আছে, আর খালি বাক্স ওজন দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে 1 ঘনডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে এখানে চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, মানে যে জায়গাটা জুড়ে চা আছে সেই জায়গাটার দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে। তাহলে যদি সেই জায়গাটার আয়তন আমরা বের করতে পারি, তাহলে এটা কী বেরোবে, বাক্সে যতটা চা আছে সেই চায়ের আয়তন আমরা পেয়ে যাব। আর সেই আয়তন চায়ের ওজনটা কত হবে, যদি চা ভর্তি বাক্সের ওজন থেকে বাক্সের ওজন বিয়োগ করি, তাহলে যে ওজনটা পাবো সেটা কিসের ওজন হবে, ওই বাক্সের মধ্যে যতটা চা আছে, যে আয়তনে চা আছে সেই আয়তনের চায়ের ওজন হবে ওই চা ভর্তি বাক্সের ওজন থেকে বাক্সের ওজন বাদ দিলে যেটা হয়। তাহলে আমরা চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে চায়ের বাক্সের ভেতরে যে আয়তন সেটা বের করবো প্রথম। ঠিক আছে, তাহলে কি আছে, চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার। ওকে, প্রস্থ কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 5.4 ডেসিমিটার। ডেসিমিটার। তাহলে চায়ের বাক্সের ভেতরে আয়তন বের করব। অতএব চা বাক্সের ভেতরের আয়তন কি হবে, আমরা জানি যে সমকোণী চৌবলের কি হবে, ভেতরের আয়তনটা কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এমনি আয়তন। তাহলে ভেতরের আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কি হবে এখানে, 7.5 গুণ 6 গুণ 5.4 কি হবে, ঘন ডেসিম। এটা গুণ করলে হচ্ছে 7.5 গুণ 6 গুণ 5.4 243 ঘন ডেসিমিটার। তাহলে এটা কি হচ্ছে, চায়ের ভেতরে বাক্স, মানে চা বাক্সের যে ভেতরে আয়তন এটা। তাহলে চায়ের বাক্সে যে চা আছে সেই চায়ের আয়তন কত হচ্ছে, অতএব চা মোট চায়ের আয়তন কত হচ্ছে, তাহলে মোট চায়ের আয়তনটা এটা। এই 243 ঘন ডেসিমিটার। এবার আমাকে বের করতে হবে এই 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, তাই তো। এবার দেখো দেওয়া আছে যে চা ভর্তি বাক্সের ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম, আর খালি বাক্সের ওজন দেওয়া আছে 3.75 কিলোগ্রাম। তাহলে এখান থেকে চায়ের ওজন পেয়ে যাচ্ছি।
তাহলে চায়ের মোট ওজন সমান কি বের করবে এখানে? চায়ের ওজন সমান চা ভর্তি বাক্সের ওজন মাইনাস বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন মাইনাস বাক্সের। আমার হাতের লেখাটা একটু খারাপ, হ্যান্ডরাইটিংটা একটু খারাপ, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। বাক্সের ওজন তাহলে কত হবে? 52.35 কেজি মাইনাস 3.75 এত কি হচ্ছে কেজি বা কিলোগ্রাম। এটা কত হবে? 0.350 3.75 48.6 কেজি। তাহলে দেখো চায়ের বাক্সে মোট চায়ের আয়তন কত ছিল? 243 ঘন ডেসিমিটার, আর চায়ের মোট ওজন হলো কত? 48.6 কেজি। তাহলে এখন কি পাচ্ছি? অতএব 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? সমান সমান 48.6 কেজি। ওকে, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন তো আমাদের বের করতে বলেছে, সেটা কত হবে তাহলে? 48.6 বাই 243 কেজি। এটাকে কাটাকাটি করতে হবে, সেটা কত হবে? 48.6 ভাগ 243 এত কেজি আসে। ওকে, এটাকে যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে কি পাবো? কেজিটাকে বাংলায় লিখি, 1000 দিয়ে গুণ করলে পাবো গ্রাম, তাহলে সেটা কত হবে? 200 গ্রাম। তাহলে নির্ণয় উত্তরটা কি হবে? 200 গ্রাম। অতএব নির্ণয় উত্তর 200 গ্রাম। চুপ কর। তাহলে একটা দেখো, একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটে দৈর্ঘ্য x সেমি। তাহলে যেহেতু এখানে বর্গাকার প্লেট বলেছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান, যা x সেমি। আর বেদ মানে কতটা পুরু সেটা হচ্ছে 1 মিলিমিটার, এবং প্লেটটির ওজন দেওয়া আছে কত? 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত হয় তাহলে x এর মান বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি? প্লেটের আয়তন কত। তাহলে এত আয়তনের প্লেটের ওজন হচ্ছে এত, 1 ঘন ডেসিমিটার আয়তন কত? 1 ঘন ডেসিমিটার 1 ঘন মিলিমিটার প্লেটের ওজন কত হবে সেটা বের করতে হবে আমাকে। তাহলে এখানে কি লিখবো? বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের বর্গাকার ভূমিবিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য কত বলছে? দৈর্ঘ্য হচ্ছে x মিলিমিটার, x সেমি, তাহলে দৈর্ঘ্য যা প্রস্থ তাই। আর প্লেটটি বর্গাকার বিশিষ্ট প্লেটের বেধ কত বলেছে? বেধ বলছে 1 মিলিমিটার। তাহলে এখানে সেমিতে আছে, এখানে মিলিমিটারে আছে, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে সেমিতে নেব। তো মিলি থেকে সেমিতে যেতে গেলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1কে 10 দিয়ে ভাগ করে দিলে এটা সেমিতে চলে আসে, তাহলে কত হবে? 0.1 সেমি। ওকে, এবার বর্গাকার প্লেটটির আয়তন কত হবে? তাহলে প্লেটটির আয়তন হচ্ছে কি হবে? x গুণ x গুণ 0.1 ঘন সেমি।
কত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে 0.01 এক্স স্কোয়ার এত ঘন সেমি, না না এত ঘন সেমি। তাহলে প্লেটের আয়তন কত বেরোলো, 0.1 এক্স স্কোয়ার ঘন সেমি। আর এতটা আয়তনের প্লেটের ওজন কত বলে দিয়েছে, 4725 গ্রাম। আমাকে 1 ঘন সেমি পিতলের ওজনে বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে পিতলের প্লেটের আয়তন। তাহলে কী পাচ্ছি এখানে, অতএব 0.1 এক্স স্কোয়ার ঘন সেমি পিতলের, যেহেতু পাতটা পিতল দিয়ে তৈরি, পিতলের ওজন কত আছে, 4725 এত গ্রাম। তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন কত হবে, 4725 বাই 0.1 এক্স স্কোয়ার এত গ্রাম। এবার দেখো 1 ঘন সেমি পিতলের ওজন দেওয়া আছে 8.4 কিলোগ্রাম, আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। তাহলে এই যেটা পাচ্ছি এটার মানই 8.4 গ্রাম। তাহলে প্রশ্ন অনুসারে লিখব প্রশ্ন অনুসারে কী হবে, 4725 বাই 0.1 এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 8.4। এখান থেকে এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। আমরা লিখতে পারি এরকম, কোনাকুনি গুণ করছি এখানে, বজ্র গুণন যেটাকে বলে। আমাকে বের করতে হবে এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে বাকিটা এই পাশে নিয়ে গেলাম। দশমিক তুললে ওপরে 10 দিয়ে গুণ করতে হয়, এখান থেকে দশমিক তুললে ওপরে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, 4725 ইন্টু 10 ইন্টু 10। আমি এখানে এই কাটাকুটিটা স্কিপ করছি, তোমরা নিজে হাতে করে নিও। 5625, ওকে। এপাশে স্কোয়ারটা ওপাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে, এটা এটা কত হচ্ছে, এটা ভাগ প্রক্রিয়া তোমরা বের করে নিতে পারো, এটার মান 75, ওকে। আমাদের এখানে বের করতে বলেছিল এক্স এর মান, আমরা পেয়ে গেছি। তাহলে নির্ণয় এক্স এর ভ্যালু, নির্ণেয় এক্স এর ভ্যালু, এক্স এর মান কত হচ্ছে 75, ব্যাস। 75টা কি আর সেমি। চোদ্দো নম্বর অঙ্কটা কি আছে, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খোঁড়া হয়েছে। সেই মাটি রাস্তার উপর ঢালা হয়েছে, আর প্রতিটি গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। আর রাস্তা তৈরিতে মোট কতটা মাটি লেগেছে, 2520 ঘনমিটার। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করতে হবে। তাহলে এখানে 30টি সমান গভীর ও সমান মাপের গর্ত কাটা হয়েছে, গর্তগুলোর প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য কত, 14 মিটার, প্রস্থ 8 মিটার, কিন্তু গভীরতা দেওয়া নেই। এবার এই গর্তগুলো থেকে যে মাটি তোলা হয়েছে সেটাই রাস্তার উপর ঢালা হয়েছে, তাহলে রাস্তার উপর যে মাটিটা আছে তার যা আয়তন এই 30টা গর্তের মোট আয়তনের সমান। তাহলে 30টা গর্তের যে মোট আয়তন, সেই 30টা গর্ত থেকে যে মাটি তোলা হয়েছে সেটা রাস্তায় দেওয়া আছে, সেই রাস্তার উপর যে মাটি ঢালা হয়েছে সেই মাটির মোট আয়তন সমান। তাহলে আমরা এখানে ধরে নিতে হবে, শুধু গর্তের গভীরতাটা জানি না, গভীরতাটা ধরে নেব এক্স, ওকে। তাহলে কী আছে দেখো, 30টি সমান মাপের আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য কী আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য, প্রতিটি গর্তের, যেহেতু এখানে প্রত্যেকটা গর্তের একই মাপের তাই আমি প্রতিটি লিখছি, প্রতিটি গর্তের দৈর্ঘ্য কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার, প্রস্থ 8 মিটার, আর গভীরতা জানি না। তাহলে মনে করি প্রত্যেকটি গর্তের
গভীরতা সমান এক্স মিটার, আমরা এক্স ধরে নিলাম। তাহলে প্রত্যেকটি গর্তের আয়তন কত হবে? প্রত্যেকটি গর্তের আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এটা কি হচ্ছে? দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার, আর এটা এক্স মিটার, এত ঘন মিটার। ওকে, এটা তো একটা গর্তের আয়তন গেল, তাহলে 30টা গর্তের আয়তন কত হবে? অতএব 30টি গর্তের মোট আয়তন 30 গুণ 112 এক্স ঘনমিটার। এবার দেখো এই 30টি গর্তের মোট আয়তন যা, মানে 30টি গর্ত থেকে যে মাটি তোলা হয়েছে সেই মাটিটাই রাস্তার উপরে ঢালা হয়েছে। তো তাহলে এই 30টা গর্তের মোট আয়তন আর রাস্তার উপর যে মাটি ঢালা হয়েছে তার আয়তনের এক। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখব? প্রশ্ন অনুসারে লিখব 30 গুণ 112 এক্স সমান সমানই হচ্ছে 2520। এখান থেকে আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। তাহলে এক্সটাকে এক পাশে রাখবো, বাকিটাকে অন্য পাশে নিয়ে যাব। এই বন্ধু তাহলে কত আসলো? 0.75 মিটার। আচ্ছা, 0.75 আসলো। তাহলে প্রত্যেকটা গর্তের গভীরতা কত হলো? প্রত্যেকটি গর্তের গভীরতা হলো 0.75 মিটার। এবার এটাকে আমরা সেমিতে নিয়ে যেতে পারি। 0.75কে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে কি হয়ে যাবে? 75 সেমি। এটাকে সেমি লিখতে হবে। অন্যথায় কি বলছে? ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জল পূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করি। এবার আমাদের জানতে হবে 1 লিটার সমান, 1 লিটার দেখো 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটারকে 1 লিটার বলি আমরা। তাহলে এখানে যেহেতু মিটারে আছে, দৈর্ঘ্যটা মিটারে আছে, মিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে আমাদের সুবিধে হবে। এবার দেখো 64 বালতি জল তুলে নেওয়া হচ্ছে, চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ ছিল। তো 64 বালতি তুলে নেওয়ার পরে 1/3 অংশ জলপূর্ণ থাকছে, তার মানে কি 3 ভাগের 1 ভাগ জল থাকছে, তার মানে 3 ভাগের 2 ভাগ জল এই 64 বালতিতে চলে গেছে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চার আয়তন যদি বের করতে পারি, যেহেতু এখানে একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তন যদি বের করতে পারি, সেই আয়তনের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ যেটা, সেটাই হচ্ছে 64 বালতি জল। বোঝা গেল? তাহলে করি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা করি। ঘনকাকার চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে?
ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মিটার। আমি কি বললাম, এই মিটার থেকে আমরা ডেসিমিটারে যাব। তাহলে মিটারের পরের ঘরে ডেসিমিটার, পরের ঘরে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেটা কি বেরোবে, ডেসিমিটার। ওকে, তাহলে হয়ে যাচ্ছে 12 ডেসিমিটার। তাহলে একটি ধারের যদি দৈর্ঘ্য 12 ডেসিমিটার হয় তাহলে আয়তনটা কত হবে, কারণ চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ আছে, তাহলে চৌবাচ্চার যে আয়তন হবে, চৌবাচ্চাটির মধ্যে যে জল আছে তার আয়তনের সমান। তাহলে এখানে কি লিখব, অতএব চৌবাচ্চাটির আয়তন কি হবে, 12 কিউব, কারণ এটা ঘনক, এত ঘন ডেসিমিটার। তাহলে 12কে কিউব করলে কত হয়, 12 গুণ 12 গুণ 12, এত ঘন ডেসিমিটার। 12 12 144, 144কে আবার 12 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে 1728 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, তার মানে চৌবাচ্চাটিতে এতটা জল আছে। অতএব চৌবাচ্চাটিতে জল আছে সমান, মানে জল ছিল, জল আছে সমান কত, 1728 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এটাকে আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান যদি 1 লিটার হয়, তাহলে এত ঘন ডেসিমিটার কত হবে, 1728 লিটার হবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এটা সম্পূর্ণ চৌবাচ্চাতে, মানে চৌবাচ্চাতে জল মোট কত আছে, 1728 লিটার। আমাকে বের করতে হবে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছিল, সেই প্রত্যেকটা বালতিতে কত লিটার জল ধরে। এবার দেখো 64 বালতি জল তুলে নেওয়ার পরে চৌবাচ্চাতে জল কতটা আছে, 1/3 অংশ, তাহলে কতটা তুলে নেওয়া হয়েছে। তাহলে চৌবাচ্চাটাকে যদি 1 অংশ ধরা হয়, ধরে নিই চৌবাচ্চাটি 1 অংশ, যদি চৌবাচ্চাটি 1 অংশ, ওকে, তাহলে 1/3 অংশ যদি পড়ে থাকে তাহলে কতটা জল তুলে নেওয়া আছে, কতটা, সেই 1 থেকে 1/3 বিয়োগ করতে হবে, তাই লিখতে হবে। তাহলে কি লিখবো, যে 64 বালতি জল তুলে নেওয়ার পর 64টি বালতিতে জল ধরে কতটা হবে, এই যে 1/3 অংশ তো পড়ে আছে টোটাল 1 অংশ থেকে, সেটা বিয়োগ করব, এত অংশ, সেটা কত হচ্ছে 3 - 1/3 অংশ সমান 2/3 অংশ। তাহলে এই 2/3 অংশ মানেই হচ্ছে 1728 লিটার তো সম্পূর্ণ, এর 2/3 অংশ, কারণ এখানে আমরা ধরেছিলাম যে চৌবাচ্চাটি হচ্ছে 1 অংশ, আর এই 1 অংশ মানেই কত, 1728 লিটার। তাহলে 2/3 অংশ কত, তো এখানে লিখবো তাহলে 64টি বালতিতে মোট জল ধরে, আমরা জানি মোট পরিমাণের সাথে যদি অংশ গুণ করা হয় তাহলে সেই পরিমাণটা পেয়ে যাই, এত লিটার। কেন, কারণ এই 2/3 অংশ যে জল, মোট চৌবাচ্চার 2/3 অংশ জলটাই হচ্ছে 64টি বালতিতে ধরে। এটা কাটলে হচ্ছে এতটা। তাহলে এটা হচ্ছে 64টি বালতিতে জল ধরে, আমাকে বের করতে হয় প্রতিটা বালতিতে কত জল ধরে। অতএব প্রতিটি বালতিতে জল ধরে সমান 576 গুণ 2/64 লিটার। এটা থেকে কাটলে 9 হয়, 9 দুগুণে 18 লিটার। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে, যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো।